তা আমি মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের কপিটা প্রিন্ট করে হাতে নিয়েছি, আমি পড়ে দেখলাম এবং ওনার ভাষণটাও আমি সেই সময় টেলিভিশনে শুনেছি। তার এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। গেজেট নোটিফিকেশন হয়ে গিয়েছে, গেজেট নোটিফিকেশনটা আমার হাতে আছে, আমি পুরোটা দেখতে পারিনি। তবে গেজেট নোটিফিকেশনের এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন যেটা থাকে আইনের নাম, এই আদেশ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে অবহিত হইবে। তারপরে সেই আদেশে বিভিন্ন কপি আছে। তো এইখানে আদেশের যে স্বাক্ষর, কারা সেই আদেশ জারি করলেন সেই বিষয়ে আমি এখানে তেমন কিছু পাইনি। তো শুধুমাত্র এখানে রাষ্ট্রপতির নামে একটা ফর্ম প্রকাশ করা হয়েছে, সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে যিনি শপথ পাঠ পরিচালনা করিবেন তিনি পরিষদ সদস্যদের নিম্নরূপ শপথ পরিচালনা করিবেন। অর্থাৎ এখানে ভিতরে পরিষ্কার হবে না আপনার সামনে কথা বললে, যে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া, একটা পরিষদ গঠনের কথা এই আদেশে উল্লেখ করা হয়েছে। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয় তাহলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংসদ সদস্যগণ একবার শপথ নেবেন, এমপি হিসেবে তো একবার নেবেন, সেটার একটা ফর্ম আছে। কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লেখিত আদেশটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল। তার মানে বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো, এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে, যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও, এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন সংসদের সেশন যখন না থাকে, অর্থাৎ ইন বিটুইন টু সেশনস। এই আদেশের মর্যাদা কি হবে, এই আদেশের বৈধতা কি হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না, এই বিষয়ে আমি গত কয়েকদিন আগেও কথা বলেছি। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। যদি এটা সাধারণ প্রজ্ঞাপন হতো, গেজেট নোটিফিকেশন হতো, সেই বিষয়ে আমি বক্তব্যটা উত্থাপন করতাম না। এটা গেল আইনের বিষয়ে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন, কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে, এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দল সমূহ স্বাক্ষর করেছেন সবাই, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন। যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন, এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছেন। এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি। 2, সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান, এটুকু ঠিক আছে। গণভোটের বিষয়ে জাতীয় ঐকমত্য পরিষদের সিদ্ধান্ত হয়েছে, ঐকমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন। সেই জন্য
পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন। কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি, ঐকমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। আবার তিনি বলছেন এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, সেটার সাথে আমরা একমত। কারণ এটা ব্যয় সাশ্রয়ী, আয়োজন সাশ্রয়ী, সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব দিক বিবেচনায়। তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে, তার সাথেও একমত। এখানে তিনি গণভোটের বিষয়ে 4টি প্রশ্নের এখানে প্রস্তাব করেছেন, ক, খ, গ, ঘ। 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বলছেন, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন? প্রশ্ন থেকে যায়, জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত দফা আছে, যে দফাগুলো উইথ নোট অফ ডিসেন্ট বিভিন্ন রাজনৈতিক দল সম্মত হয়েছে সেইভাবে উল্লেখ করছেন, নাকি এখানে গ্যাজেট যেটা হয়েছে আজকে সেই গ্যাজেটে যেভাবে প্রশ্নগুলো মানে দফাগুলো এই আদেশ অথবা আইন অথবা প্রজ্ঞাপন যাই বলি, এখানে যা কিছু হয়েছে তার জন্য প্রশ্ন উত্থাপন করছেন। কারণ এখানে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 কথা উল্লেখ করছেন, তার মানে আজকে যেটা গ্যাজেট হয়েছে। এখানে যতটুকু আমি চোখ বুলিয়েছি এখানে সব নতুন নতুন প্রস্তাব। কারণ এখানে এই আদেশে বলছেন, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট, জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধনী করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। এই বিষয়ে কোনো ঐকমত্য আগে হয়নি। শুধু উচ্চ কক্ষ গঠিত হবে, 100 সদস্য নিয়ে গঠিত হবে, কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্ন মত আছে। আমাদের সহ অনেক দল এবং জোটের ভিন্ন মত আছে এবং ওখানে বলা আছে রাজনৈতিক দলগুলো যারা ভিন্ন মত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি নির্বাচনী ইশতেহারে, দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে। তাহলে এটা ক্লিয়ার ভায়োলেশন, এটা সরাসরি সনদের লঙ্ঘন। এবং বলছেন সংবিধান সংশোধনী করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন হইবে। এখন সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদনে সংশোধনী সংবিধানের সেটা তো দূরের কথা, উচ্চ কক্ষের এখতিয়ার এবং কর্মপরিধি সম্পর্কে ভিন্ন মত আছে। কারণ সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো কোনো পরোক্ষভাবে নির্বাচিত বা অনির্বাচিত সদস্যদের দ্বারা সংগঠিত হতে পারে না। কারণ সার্বভৌম জনগণের দ্বারা সংগঠিত সার্বভৌম পার্লামেন্টের এখতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের, অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী তাদের দ্বারা নির্বাচিত সদস্যগণ সার্বভৌম সংসদে প্রতিনিধিত্ব করেন এবং সেই হিসাবে তারা সংবিধান সংশোধন, পরিমার্জন পরিবর্তন সহ সকল কিছুর এখতিয়ার রাখেন, আইন প্রণয়ন সহ। এই এখতিয়ার কোনো নির্বাচিত বডির বা পরিষদের কখনো থাকে না। এগুলো নতুন নতুন প্রস্তাব এবং অমীমাংসিত প্রস্তাব। এছাড়া আরো অনেকগুলো প্রস্তাব এখানে আছে, আমি সবগুলো এখানে বলতে গেলে সময় লাগবে। আমি এই আদেশগুলো সবগুলো পূর্ণাঙ্গ আমি স্টাডি করে পরে আমরা আমাদের দলের মিটিং এর পরে, স্থায়ী কমিটির মিটিং এর পরে আমরা পূর্ণাঙ্গ ভাবে আমাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারবো। আমি পরবর্তীতে আসি, এখানে বলছে আগামী সংসদেও 2 কক্ষ বিশিষ্ট, সেটা তো বললাম। তারপরে বলছেন নারীর
প্রতিনিধিত্ব বৃদ্ধি, সেটা ঠিক আছে, ডেপুটি স্পিকার বিরোধী দলের ঠিক আছে, সংসদীয় কমিটির সভাপতি ঠিক আছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ঠিক আছে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, কিন্তু এই বিষয়গুলো যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে সেইভাবে, এবং বলা হচ্ছে সংবিধান বাস্তবায়ন আদেশ যেটা আজকে করেছে সেই মতে প্রসঙ্গ হচ্ছে। তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে, সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই, সেভাবে নাই। তো সুতরাং কিসের উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে, সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত। তারপরে বলছে জুলাই জাতীয় সনদে অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে, ঠিক আছে। এখন বলছেন প্রস্তাব করছেন গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হা বা না ভোট দিবেন। তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন, জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলোতে হয় আপনি হা বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্ছিত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। আমরা গত কয়েকদিন আগেও আমাদের দলের অবস্থান প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় তার সাথে আমরা একমত হব না, এবং রাজনৈতিক স্বাক্ষরে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো প্রতি সেটা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করবে না। মানে আজকেও বলতে চাই যে যে সমস্ত বিষয়গুলো এখানে জবরদস্তিমূলক আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে এগুলোর উপর হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন, কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা সনদের বহির্ভূত, স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেকগুলো, এবং যে আদেশটা আজকে জারি করা হয়েছে সেটার মধ্যে অনেকগুলো আছে নতুন নতুন, তাদের মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে। হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমরা রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাচ্ছি? এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? এখন এই সমস্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে আমাদের প্রতিক্রিয়া জানাবো। ধন্যবাদ। এখন আমি যা বলছি সেটা সম্পূর্ণ আমি আমার নিজস্ব মতামত, আমরা দলীয় ভাবে বসে তখন। হ্যাঁ, সেটা তো আমাদের দলীয় অবস্থান। আমরা কয়েকদিন আগে প্রেসের মাধ্যমে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকাশ করেছি আপনাদেরকে আহ্বান করে যে জুলাই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বহির্ভূত বা এর বাইরে কোনো বিষয় যদি আরোপ করা হয় সেটা রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে তারা মানতে বাধ্য নয়, কোনো বাধ্যবাধকতা আরোপ করবেন। সেটা তো নতুন নয়, এটা আমরা পুরাতন আগে বলি। জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে, সারা জাতি দেখেছেন, এবং সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রিন্টেড কপি সবার কাছে আছে, সেটা আমাদের কাছেও আছে, সরকার সমস্ত জায়গায় দিয়েছে। সেই কপিগুলোতে প্রস্তাব এবং তার বিপরীতে দলগুলোর সম্মতি এবং নোট অফ ডিসেন্টের ভাষা সবকিছু উল্লেখ করা আছে। এই যে সমস্ত দফায় নোট অফ ডিসেন্ট আছে সব বিষয়ে তো না, সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো স্পেসিফিক উল্লেখ করা আছে। এটা কোনো প্রথাগত নোট অফ ডিসেন্ট নয়, ভিন্নমত নয়, স্পেসিফিক করে বলা আছে সুনির্দিষ্টভাবে যে এই ভিন্নমত যদি দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারবে। এখন
সেই জায়গা থেকে কি সরে আসা হলো না? এই জন্য আমি বলছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের সামিল। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে, আসলে এটা কতটুকু এখতিয়ার আছে, আপনারা কি মনে করেন? এটা একটা নতুন ধারণা, যেটা জাতীয় ঐকমত্য কমিশনে কখনো আলোচিত হয়নি, সিদ্ধান্ত হয়নি, ঐকমত্য হয়নি। সুতরাং এই ধারণাগুলো কেন তারা তিনি আদেশের মধ্যে এবং এই প্রস্তাবের মধ্যে নিয়ে আসলেন সেটা আমাদের জানা নেই। কারণ জাতীয় সংসদ গঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচনের জন্যই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিকভাবে, রাষ্ট্রপতির নির্বাচনও সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব। এখন যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন, তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ। তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়া সংসদ সদস্য হিসাবে। আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন? তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন, এবং এইভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া, তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা, এবং সেটা 180 দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা, এগুলোর এখতিয়ার কি আসলে কারো আছে? এই যে আগামী সংসদকে এভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব কি কোনো আইনি ভিত্তি পাবে? তাতে করে কি সংসদের এখতিয়ার, সার্বভৌম এখতিয়ারের উপরে কি হস্তক্ষেপ করা হচ্ছে না? বাংলাদেশে একটাই হাউস হচ্ছে সার্বভৌম, সেটা হচ্ছে সংবিধান অনুসারে জাতীয় সংসদের সেই হাউস, সেই সংসদ, যেখানে যে কোনো রকমের আলাপ আলোচনার জন্য কোনো বিষয় আদালতে নিয়ে যাওয়া যায় না। ওখানে যে কোনো কার্যাবলী এবং আলোচনা, সংসদের যে কোনো বিষয়ে যে আলাপ আলোচনা হয়, তার কোনো বিষয় আদালতে টেনে নিয়ে যায় না, সেই এখতিয়ার নাই, কারণ এটা সার্বভৌম হাউস। তো ওইখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হবে সেটার সার্বভৌমত্বের এখতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের। তাদের উপরে এরকম কোনো কিছু আরো কিছু করা, সেটা হচ্ছে যে সার্বভৌম সংসদের সার্বভৌমত্বের উপরে একটা হস্তক্ষেপের সামিল। ঠিক সেই কথাগুলো আমরা বলেছি। যদি কোন রকমের একটা জাতীয় ঐকমত্য হতো, এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব, তখন সেই লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে, নির্বাচন কমিশনকে এখতিয়ার দিতে হবে, তারপরে হতে হবে। এখন কি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ করতে হবে? বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো, রাষ্ট্র তো পুরাতন, এখানে আমাদের একটা সংবিধান আছে। তো সুতরাং যে সমস্ত আইডিয়াস গুলো এখানে আরোপ করা হচ্ছে, এগুলো সবগুলো সাংঘর্ষিক। তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐকমত্য হতে পারতাম কোনো কোনো বিষয়ে, তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না। যাই হোক, অনেক ধন্যবাদ। সরকার তরফ থেকে যে ইলেকশন করা হয়েছিল, যে ভাষণ দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে যে দুই পক্ষকে বা সব পক্ষকে খুশি রাখার চেষ্টা। এর মধ্যে কি সংকট যেটা তৈরি হয়েছে রাজনীতির আকাশে, আসলে খানিকটা কমলো কিনা বা কমবার? সংকট তো সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজে। তারা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন, তার আগে সংস্কার কমিশন গঠন করলেন, আলাপ আলোচনা হলো, ঐকমত্য কমিশনে 9 মাস আলোচনা হলো এই বিষয়গুলো ঐকমত্যে আসার জন্য। তারপরে জাতীয় সনদ রচিত হলো, প্রণীত হলো, স্বাক্ষরিত হলো। তার বাইরে কেন যাবেন? আমাদের বক্তব্য তো এখানে। তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে, ঐকমত্য কমিশনের সুপারিশ প্রদানের মধ্য দিয়ে সরকারের কাছে, এবং সেই ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন। তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন। বিষয়টা অনেকটা এরকম। এবং সেই জন্য এখানে দাবির কোনো বিষয় না। আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। সেখানে তিনিও স্বাক্ষর করেছেন, সবাই স্বাক্ষর করেছে। আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি, আমাদের বাইরে নয়। আমাদের প্রস্তাব রাখলো না, তাদের প্রস্তাব রাখলো, সেটা বিষয় না। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের, তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায়,
এবং একইভাবে একই দিনে সার্বভৌম জনগণের সম্মতি আছে কিনা সেটা আমরা নিতে পারি। এখন সেখানে সবাই একমত হয়েছিল যে একটা দল বাদে, তখন তারা প্রশ্ন উঠালেন এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে পরে হবে নাকি ভোটের দিন হবে। সবাই কমফোর্টেবল মনে করলেন, যৌক্তিক মনে করলেন, গ্রহণযোগ্য মনে করলেন, ব্যয় সাশ্রয়ী মনে করলেন এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে একই দিনে হওয়া উচিত, সময়ের বিবেচনায়, ব্যয়ের বিবেচনায়, সুবিধা বিবেচনায়। সেটা তো আমাদের প্রস্তাব না, আমরা সেখানে সম্মত হয়েছি। এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে, এখানে তো আমার প্রস্তাব রাখলো কিনা অমুকের প্রস্তাব রাখলো কিনা বিষয়টা তা না, এটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের ব্যাপার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যাপার। এখানে কোনো অন্য কোনো বিষয়ে এমন ভাবে হেলাফেলা করা যাবে না, নেগলিজেন্স করা যাবে না বা উদাসীনতা প্রকাশ করা যাবে না যাতে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয়। যাই হোক, সেটা আমরা দলীয়ভাবে আলোচনা করে জানাবো। আমি মনে করেছিলাম রায়ের দিন আজকেই মানে ছিল, আমি এতটা আপ টু ডেট ছিলাম না। এই যে শেখ হাসিনার পার্টি রাতে গাড়ি ঘোড়া জ্বালাচ্ছে দেখে মনে হচ্ছিলাম আজকেই বোধহয় রায়ের দিন নির্ধারিত ছিল। তা আজকে পরে দেখলাম যে না, এটা রায়ের দিন নির্ধারণ করার জন্য আজকে নির্ধারিত ছিল। এই এটা আমি আজকে আগে জানতাম না। না, আমার ধারণা ছিল আজকে রায়ের দিন, অনেকের এইরকম ধারণা ছিল, কিন্তু পরে দেখলাম না, রায়ের তারিখ নির্ধারণের জন্য একটা দিন, সেটা আমার কাছে ঠিক। জামাতের পক্ষ থেকে রিঅ্যাকশন দেওয়া হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এই আজকের যে প্রধান উপদেষ্টার ভাষণ, সেই ভাষণের মাধ্যমে তারা যে কর্মসূচি ছিল সেটা অব্যাহত রাখবে, মানে যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি, এবং পাশাপাশি তারা আরেকটা মন্তব্য করছেন যে আরো বেশি সংকট কাটেনি বরং সংকট বাড়ছে। আপনারা সেরকমই মনে করেন? জামাত কি বলছে আমি দেখিনি, আপনার কাছে শুনলাম, দেখি তারা প্রেসে কিছু বললে যদি। তারা কি নির্বাচন চায়? নির্বাচন বিলম্বিত করতে চায় কিনা সেগুলো বুঝতে হবে তাদের অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে। আমি তাদের বক্তব্য শুনি নাই, শোনার পরে বা দেখার পরে তখন কথা বলা যাবে। আর কারো কোন রাজনৈতিক দলের বক্তব্যের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস আমার নাই। দেখি আর প্রশ্ন নয়। এগুলো সব মীমাংসিত বিষয়। 7 জুলাই জাতীয় সনদকে পুনরায় আবার ওপেন করার তো কোনো সুযোগ নেই, এগুলো সবই মীমাংসিত বিষয়। এখন যদি ওনাদের মনের মধ্যে কিছু থাকে সেটা এখানে প্রকাশ করেছেন, দেখা যায়